আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমরা ইতিমধ্যে জেনেছো 2021 সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাংলা, সাধারণ গণিত ও ইংরেজি এই তিন বিষয়ে পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় আজ আমি ইংরেজি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে সম্পূর্ণ নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কীভাবে একটি অ্যাসার্টিভ বাক্যকে ইন্টিগ্রেট করা যায় সেই বিষয়ে আলোচনা করব। তো চলো মূল আলোচনায়। আজকের এই আলোচনাকে আমি বোঝানোর সুবিধার্থে মোট 7টি স্টেপে ভাগ করেছি। তোমরা দেখছো স্টেপ 1, একটি হ্যাবোধক অ্যাসার্টিভ বাক্যে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব থাকলে। বিষয়টা হচ্ছে একটি হ্যাবোধক অ্যাসার্টিভ বাক্যে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব থাকলে ইন্টিগ্রেটিভ গঠন হবে অক্সিলারি ভার্ব প্লাস নট। একটা বিষয় শুধু খেয়াল রাখবা, যদি কোনো হ্যাবোধক বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে বাক্যের প্রথমে সেই অক্সিলারি ভার্বটা প্লাস নটের সংক্ষিপ্ত রূপ এই জাস্ট এইটুকু আনবা, আর কোনো কাজ নেই। বাক্য অংশ যা থাকবে ওই অক্সিলারি ভার্ব বাদে লিখে দেবো। যেমন দেখি, মাদার তেরেসা ইজ অ্যান আইকন টু ম্যানি পিপল, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কি? ইজ। তাহলে বাক্যের প্রথম কি দেব? ইজ। বাক্যের প্রথম কি দেব? ইজ। এর সাথে আমি কি বলেছি, যেহেতু এন কমা টি ছিল, জাস্ট এন কমা টি দেব। দিলে পরে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এই সেন্টেন্সের ইজ ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের প্রথমে গেল। এবার এখানে যা যা আছে একদম সিরিয়াল ওয়াইজ শুধুমাত্র ইজ বাদে লিখে দেবো। তাহলে আমরা দেখি কি আছে এখানে। এখানে আছে মাদার তেরেসা, এখানে আছে মাদার তেরেসা, দিলাম মাদার তেরেসা। তারপর আছে অ্যান আইকন টু ম্যানি পিপুল, দিলাম এখানে অ্যান আইকন টু ম্যানি পিপুল। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দেবো, কারণ আমার কোর্সই আছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স মানেই অবশ্যই ইন্টিগ্রেটিভ চিহ্নটা দিতেই হবে। তাহলে কি বুঝলাম এখান থেকে, যে একটা অ্যাসার্টিভ বাক্যে শুধু অক্সিলারি ভার্বটাকে বাক্যের প্রথমে দেব, এবং বাক্যটা যেহেতু হ্যাবোধক তাহলে আমরা এন কমা টি অবশ্যই মনে রাখতে হবে, একটা হ্যাবোধক বাক্যকে ইন্টিগ্রেটিভ করতে হলে নাবোধক দিয়ে করতে হয়, এবং একটা নাবোধক বাক্যকে ইন্টিগ্রেটিভ করতে হলে হ্যাবোধক দিয়ে করতে হয়। ঠিক সেই কারণে আমরা এখানে যেহেতু বাক্যে কোথাও নো বা নট, লিটিল নাই, ওই জন্য নট সংক্ষিপ্ত রূপ দিলাম। নেক্সট, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান ইন এ ভিলেজ, এই বাক্যে অক্সিলারি ভার্ব কি ছিল? এই বাক্যে অক্সিলারি ভার্ব ওয়াজ। তাহলে বাক্যের প্রথমে ওয়াজ দেবো। দেওয়ার পর কী করবো, যেহেতু কোথাও নট নাই তাহলে নটের সংক্ষিপ্ত রূপ এন কমা টি, জাস্ট এইটুকু আমার কাজ। তাহলে এই বাক্যে কী থাকছে? বাক্যে থাকছে দেয়ার অ্যান ওল্ড ম্যান ইন এ ভিলেজ, একদম দেয়ার অ্যান ওল্ড ম্যান ইন এ ভিলেজ যা ছিল একদম হুবহু বসিয়ে দিলাম। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। তারপরে বাক্যটিতে দ্য মার্কেট ওয়াজ ফার ফ্রম হিজ হাউস, এই বাক্যে কি অক্সিলারি ভার্ব কি আছে? ওয়াজ। জাস্ট আমি ওয়াজটা বাক্যের প্রথমে দেবো, এই সেই ওয়াজ, এবং এর সাথে কি করব? এন কমা টি দেবো। দিলি পরে আর আমার টেনশন নাই, এখানে এই ওয়াজ বাদে আর কি কি আছে? দ্য মার্কেট ফার ফ্রম হিজ হাউস, দ্য মার্কেট ফার ফ্রম হিজ হাউস। ওকে, বিষয়টা কিন্তু খুবই ফানি অ্যান্ড ইজি। দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার, এই বাক্যে অক্সিলারি ভার্ব কি আছে? ওয়ার। তাহলে আমার কাজ কি? এই ওয়ারকে বাক্যের প্রথমে দেওয়া, এবং এর সাথে এন কমা টি দেবো। দেওয়ার পরে এই মূল বাক্যে ছিল ওয়ার, জাস্ট ওয়ারটা বাদে আমি পুরা সেন্টেন্স যা যেমনি আছে ঠিক এমনি বসাবো। দে টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। একদম শেষের টি দেখছি আমরা, হি ক্যান সাকসিড ইন লাইফ, এই বাক্যে কি আছে? ক্যান তো একটা মডেল অক্সিলারি। তাহলে বাক্যের প্রথমে দেবো, যেহেতু কোথাও নো বা নট নাই তাহলে নটের সংক্ষিপ্ত রূপ এন কমা টি দেবো। দিলে পরে কি থাকছে? হি থাকছে, সাকসিড থাকছে, ইন থাকছে, লাইফ থাকছে, হি সাকসিড ইন লাইফ। ওকে, তাহলে এটা লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তাহলে বিষয়টা কি, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটাকে আমার ইন্টিগ্রেটিভ সেন্টেন্স প্রথমে বসিয়ে দিলে, আর যদি হ্যাবোধক হয় তাহলে নট, নাবোধক হলে পরে নটটা দেবো না, জাস্ট এইটুকু আমার কাজ। এটুকু করলে পরে একটা হ্যাবোধক অ্যাসার্টিভ বাক্যকে আমরা ইন্টিগ্রেটিভ ইজিলি করতে পারি। নেক্সট স্টেপ 2, নাবোধক অ্যাসার্টিভ বাক্যে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব থাকলে, নাবোধক অর্থাৎ কোথাও এই সেন্টেন্সে কোথাও নো, লিটিল, নট এই ধরনের কোনো শব্দ থাকবে বা সিম্পটম থাকবে, যেটা থেকে আমরা বুঝতে পারবো। তো একে অ্যাসার্টিভ গঠন করতে হলে কি করতে হবে? বাক্যের প্রথমে অক্সিলারি ভার্ব, জাস্ট অক্সিলারি ভার্বটাকে বাক্যের প্রথমে দেবো। দেওয়ার পরে যা যেখানে আছে সবগুলো বসিয়ে দেবো, আমার আর কোনো কাজ নেই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ওয়ান ক্যানট, তাহলে এখানে ক্যানট মানে কি? ক্যান প্লাস নট, তাহলে নট থাকা মানে নেগেটিভ বাক্য। এই জাস্ট নটটা আমি উঠিয়ে দেবো। আমি পূর্বেই বলেছি একটা নাবোধক বাক্যকে
ইন্টিগ্রেটিভ করতে হলে সেটা নট উঠে যায়, এবং একটা হ্যাবোধক বাক্যের ক্ষেত্রে যদি আমরা ইন্টিগ্রেটিভ করি সেখানে নট আসে, অর্থাৎ থাকলে উঠিয়ে দেবো, না থাকলে দেবো। তাহলে এখানে কি আসে, কিন্তু এখানে কি আমাদের মূল আলোচনা কি, থাকলে উঠিয়ে দেবো, না থাকলে দেবো। এখানে নটটা আসে, ওই কারণে নট উঠিয়ে দেবো। তাহলে জাস্ট শুধু ক্যান বাক্যের প্রথমে আসবে, ক্যান। আমরা একটু দেখি বাক্যের প্রথম কি আসলো, ক্যান। আর তাহলে বাকি থেকে কি, ওয়ান বি সাকসেসফুল উইদাউট ইট, ওয়ান বি সাকসেসফুল উইদাউট ইট, একেবারে ইজি। হাসন রাজা ডিড নট গো টু স্কুল রেগুলারলি। আচ্ছা, হাসন রাজা ডিড নট, এই বাক্যে নট পেলাম, প্লাস অক্সিলারি ভার্ব ডু পেলাম, তাহলে সরি অক্সিলারি ভার্ব ডিড পেলাম। তাহলে আমরা কী করবো, আমরা এখন করবো ডিডটা বাক্যের প্রথমে দেবো এবং নটটা উঠিয়ে দেবো। আমার বেসিক্যালি কাজ হচ্ছে নটটা উঠিয়ে দেওয়া এবং ডিড অক্সিলারি ভার্বকে বাক্যের প্রথমে দেওয়া। তাহলে ডিড দিলাম, ডিড দেওয়ার পরে হাসন রাজা, নট তো আসছে না, গো টু স্কুল রেগুলারলি, তাহলে ডিড হাসন রাজা গো টু স্কুল রেগুলারলি, ডিড হাসন রাজা গো টু স্কুল রেগুলারলি। নেক্সট, বাংলাদেশ ক্রিকেট টিম ইজ নট প্লেইং ওয়েল, বাংলাদেশ ক্রিকেট টিম ভালো খেলছে না। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি, ইজ, এটা কোথায় যাবে, বাক্যের প্রথমে। নটটা কী হবে, উঠিয়ে দেবো। তাহলে এখন ইজ উঠিয়ে বাক্যের প্রথমে দিলাম, আর নটটা রাখলাম না। তাহলে কী কী থাকছে, বাংলাদেশ ক্রিকেট টিম প্লেইং ওয়েল, তাহলে ইজ বাক্যের প্রথমে গেল, যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট টিম প্লেইং ওয়েল, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। ওয়ান ক্যানট বি সাকসেসফুল উইদাউট হার্ড ওয়ার্ক, তাহলে ওয়ান ক্যানট বি সাকসেসফুল উইদাউট হার্ড ওয়ার্ক, এখানে ক্যানট আছে, তাহলে আমরা বাক্যের প্রথমে কী দেবো, ক্যান, এবং নটটা কী করবো, উঠিয়ে দেবো। তারপরে যা যেখানে আছে বসিয়ে দেবো একেবারে, ক্যান ওয়ান বি সাকসেসফুল উইদাউট হার্ড ওয়ার্ক, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা ইজিলি 2 নম্বর স্টেপও শেষ করলাম। তাহলে একটা বিষয় আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই, দেখি 1 নম্বর রুলস বা স্টেপ 1 এবং স্টেপ 2 এর মধ্যে একটা বিষয় ডিফারেন্স, সেটা হচ্ছে নট। তাহলে আমরা কি বললাম, নট যদি বাক্যের মধ্যে না থাকে, নট যদি থাকে উঠিয়ে দেবো, আর নট না থাকলে দেবো। এই বাক্যে কিন্তু আবার দেখলাম এখানে কিন্তু কোনো নট নেই, নট না থাকলে দেবো, অর্থাৎ ইজ নট, ইজেন্ট। ওকে, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান, এখানে কিন্তু নট নাই, তাহলে দেবো। দ্য মার্কেট ওয়াজের সাথে কিন্তু নট নাই, তাহলে আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স গঠন করতে যেয়ে দেবো। এখানে দে ওয়ার টকিং, এখানে ওয়ার আছে কিন্তু এখানে কোথাও নট নাই, তাহলে আমরা নট দেবো। তাহলে কি বুঝলাম, না থাকলে দেবো, আচ্ছা থাকলে উঠিয়ে দেবো। একটু দেখি বিষয়টা কেমন। ওয়ান ক্যানট, তাহলে এখানে যেহেতু নট আছে, ক্যানট, তাহলে কী করবো, নট তুলে দেবো, জাস্ট অক্সিলারি ভার্বটাকে বাক্যের প্রথমে দেবো। তাহলে ক্যান ওয়ান বি সাকসেসফুল উইদাউট ইট। হাসান রাজা ডিড নট, এখানে নট আছে কিন্তু নটটা কী করবো, উঠিয়ে দেবো, জাস্ট ডিডকে বাক্যের প্রথমে দেবো, আর পুরা সেন্টেন্সে যা যেখানে আছে বসিয়ে দেবো। তাহলে ডিড হাসান রাজা গো টু স্কুল রেগুলারলি। ওকে, বাংলাদেশ টিম ইজ নট, যেহেতু নট আছে নটটা তুলে দেবো। আমার মূল থিম থাকলে উঠিয়ে দেবো, না থাকলে দেবো। আমরা এবার দেখি স্টেপ 3, বাক্যে মেন ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব। আমরা একটু বলে রাখি, হ্যাভ ভার্ব বলতে হ্যাভ, হ্যাজ এবং হ্যাডকে বোঝাই। তাহলে বাক্যে মেন ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব থাকলে ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার কী হবে, ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বাক্যাংশ এবং সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আমরা একটু বিষয়টা বুঝি। ডন্ট এবং ডাজেন্ট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসে, অর্থাৎ হ্যাভ হ্যাজের ক্ষেত্রে বসবে, এবং হ্যাড পাস্ট টেন্সের ক্ষেত্রে বসবে, এই ডিডেন্ট পাস্ট টেন্সের ক্ষেত্রে বসবে। তাহলে ডন্ট বা ডাজেন্টের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এখানে যেহেতু হ্যাভ এবং হ্যাজ এই দুইটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, ওকে, এবং হ্যাডটি হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ হ্যাভ এবং হ্যাজের ক্ষেত্রে ডন্টও যেতে পারে, ডাজেন্টও যেতে পারে। মনে রাখতে হবে হ্যাভের সাথে ডন্ট এবং হ্যাজের সাথে ডাজেন্ট, অবশ্যই মনে রাখতে হবে বিষয়টা। এবং হ্যাড যেখানেই থাকবে সেখানে কি বসবে, ডিডেন্ট। আমরা বেসিক্যালি একটা কথা জানি, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম সেখানে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড এর প্রেজেন্ট ফর্ম কিন্তু হচ্ছে হ্যাভ ভার্ব, অবশ্যই মনে রাখতে হবে বিষয়টা। আমরা এখন প্র্যাকটিস দিয়ে বিষয়টা ক্লিয়ার হব। হি হ্যাজ এ লট অফ ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে। আচ্ছা, আমরা একটা থিম কিন্তু জানি, সেটা হচ্ছে একটি বাক্যের একটি ভার্ব মানে সেটা মূল ভার্ব, একটি বাক্যের একটি ভার্ব মানে সেটি মূল ভার্ব। এখানে হি হ্যাজ এ লট অফ ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে, এই বাক্যে কিন্তু একটি মাত্র ভার্ব আছে, সেটা কি, হ্যাজ, এবং হ্যাজটাকে বলা হচ্ছে এই বাক্যের মূল ভার্ব। কি বলা হচ্ছে, এই বাক্যের মূল ভার্ব বা মেন ভার্ব। তাহলে এখন আমরা মূল ভার্বের ক্ষেত্রে গঠন কী হবে, হ্যাজ থাকলে আমি বলেছি ডাজেন্ট দেবো, হ্যাজ মানে কি যাবে, ডাজেন্ট যাবে। তাহলে বাক্যের প্রথম কি গেল, ডাজেন্ট। ওকে, তাহলে ডাজেন্ট, তারপর সাবজেক্ট কি, হি ডাজেন্ট হি,
এবার এখানে কি যাবে, এখানে যেহেতু হ্যাভ আছে মূল ফর্মে কিন্তু আমাদের, তাহলে এখানেও খেয়াল রাখতে মূল ফর্মে কি যাবে, হ্যাভ। ডাজেন্ট হি হ্যাভ, বাকি ছিল কি, এ লট অফ ফ্রেন্ডস, এ লট অফ ফ্রেন্ডস, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। দে হ্যাভ, হ্যাভ মানে তো ডন্ট, হ্যাভ মানে কি হবে, ডন্ট। আর একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, আমরা যে বাক্যে ডন্ট প্রয়োগ করি সে বাক্যে কিন্তু পরবর্তী কোনো অংশ চেঞ্জ হয় না। ডন্ট প্রয়োগ করা মানে সেই বাক্যে আর কোথাও কোনো কিছুর পরিবর্তন হবে না। অর্থাৎ ডন্ট দেওয়ার পরে পুরা সেন্টেন্স যা যেখানে আছে একদম ঠিক এটা এখানে কপি করে দেওয়ার মতো অবস্থা। অর্থাৎ ডন্ট দে হ্যাভ এনিথিং টু ডু অ্যাট দিস মুমেন্ট। ও একটা বিষয় বলে রাখি, বাক্যের মধ্যে কিছু কিছু ওয়ার্ডের পরিবর্তন হয়, যেমন নাথিং থাকলে পরে কিন্তু অ্যানিথিং হয়, ম্যানি থাকলে অ্যানি হয়, এই ধরনের পরিবর্তন আছে যেগুলো আমি পরে দেখাচ্ছি। তাহলে ডন্ট দে হ্যাভ এনিথিং টু ডু অ্যাট দিস টাইম, প্রশ্নবোধক চিহ্ন। উই হ্যাড এ গ্রেট লাভ ফর ইউ, উই হ্যাড এ গ্রেট লাভ ফর ইউ, এই বাক্যে হ্যাড, হ্যাড কি পাস্ট টেন্স, তাহলে তো বুঝতে পারছি আমরা এই যে মূল আলোচনায় হ্যাড থাকলে পরে ডিডেন্ট প্লাস সাবজেক্ট, তাহলে এই বাক্যে হ্যাড আছে কি দেবো আমি, ডিডেন্ট প্লাস সাবজেক্ট উই, তাহলে ডিডেন্ট উই, এরপরে কী হবে, হ্যাভ, হ্যাভ হবে প্রতি ক্ষেত্রেই কিন্তু মনে রাখতে হবে হ্যাভ, ডু ডাজ ডিড যেখানে প্রেজেন্ট ফর্ম সেখানে, তাহলে হ্যাড কথাটা প্রেজেন্ট ফর্ম কি, হ্যাভ। ডিডেন্ট উই হ্যাভ এ গ্রেট লাভ ফর ইউ, প্রশ্নবোধক চিহ্ন লাস্টে। ওকে, তাহলে আমরা এখানে একটা বিষয় কি মূল আলোচনা কি বুঝলাম, কোনো কোনো মেন ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে তাহলে প্রশ্নবোধক করতে বাক্যের প্রথমে ডন্ট ডাজ এন্ড ডিডেন্ট বসাতে হয়, তারপরে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বাক্যাংশ। ওকে, তাহলে এখানে যদি হ্যাজ ছিল, হ্যাজ থাকলে পরে ডাজেন্ট, হ্যাভ থাকলে পরে ডন্ট, হ্যাড থাকলে পরে ডিডেন্ট, আর সাবজেক্ট তো বুঝতেই পারছি আমরা এখানে কি করতে হবে। তো আমরা পরবর্তী আলোচনায় যাই। স্টেপ 4, বাক্যে বি ভার্ব ব্যতীত অন্য যে কোনো একটি ভার্ব থাকলে, বাক্যের মধ্যে বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এই 5টি ভার্ব ব্যতীত অন্য কোনো ভার্ব, তাও আবার কয়টি, একটি থাকলে, তাহলে কি আমি কিছুক্ষণ আগে বললাম বি ভার্ব ব্যতীত অন্য যে কোনো ভার্ব একটি যখনই থাকবে সেটা কিন্তু মেন ভার্ব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য বুকস অফ গ্রেট রাইটার্স মানে মহান ব্যক্তিদের লেখা বই, দ্য বুকস মানে বই, অফ গ্রেট রাইটার্স মহান ব্যক্তিদের লেখা বই, কন্টেন্ট, স্টুডেন্ট, তোমরা একটা বিষয় লক্ষ্য করো এখানে কিন্তু কন্টেন্ট মেন ভার্ব, কন্টেন্ট কি মেন ভার্ব, এবং এর সাথে কোনো ইডি যোগ নেই, কোনো এস বা ইয়েস যোগ নেই, তার মানে কি এটা প্রেজেন্ট টেন্স, অবশ্যই প্রেজেন্ট টেন্স। এটা যদি ইডি থাকতো তাহলে পাস্ট টেন্স বুঝতাম আমরা, তাই না, এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। এখন যখনই একটি বাক্যে প্রেজেন্ট টেন্স থাকবে এবং মূল ভার্বের বেস ফর্ম থাকবে, তখন আমরা যদি ইন্ডিকেটিভ করতে চাই বাক্যের প্রথমে কি দিই, ডন্ট দিই, ডন্ট। ডন্ট আমি কিছুক্ষণ আগে বলেছি কিন্তু ডন্ট যখনই দেবো তখন কিন্তু ওই বাক্যের কোথাও কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় না, বাক্যের পুরা অংশ জাস্ট কপি করে বসিয়ে দিলেই হয়। শুধু একটা বিষয় মনে রাখতে হবে, অবশ্যই এখানে দাটি ছোট হাতের হবে। ডন্ট দ্য বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেন্ট নভেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াজ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। কেন, কারণ প্রশ্নবোধক বাক্য বলেই তো প্রশ্নবোধক চিহ্ন আসবে। অ্যাসার্টিভ বাক্যে লাস্টে ফুল স্টপ যায়, আমরা ফুল স্টপ দিয়েছি, তাহলে প্রশ্নবোধক বাক্যে লাস্টে কী যাবে, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, দ্য পিপুল অফ অল এজেস লাইক, দ্য পিপুল অফ অল এজেস মানে সব স্তরের জনগণ, পিপুল মানে জনগণ, অফ অল এজেস সব বয়সের, আবার বৃদ্ধ বনিতা সবাই, লাইক টু ওয়াচ টেলিভিশন সবাই কী করে, লাইক পছন্দ করে, টু ওয়াচ টেলিভিশন টেলিভিশন দেখতে। তাহলে এই বাক্যে মেন ভার্ব কি, লাইক দেওয়া আছে, তাহলে লাইক যখন মেন ভার্ব, এই বাক্যে একটা ভার্ব মানে এটা কিন্তু মেন ভার্ব, তাহলে ইন্টিগ্রেটিভ করতে হলে মেন ভার্বের সূত্র কি, বাক্যের প্রথমে ডু নট, ডাজ নট, ডিড নট একটা বসবে। ডু নট কখন বসবে, যখন মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে তখন ডন্ট। ডাজেন্ট কখন বসবে, যখন মেন ভার্বের সাথে এস বা ইয়েস যাবে তখন ডাজেন্ট। ডিডেন্ট কখন যাবে, যখন মেন ভার্বের পাস্ট ফর্ম থাকবে তখন আমরা ডিডেন্ট দেবো। তাহলে এখানে কী দেবো, এখানে দেবো ডন্ট, কী দেবো, ডন্ট। ওকে, আর আমি তো পূর্বে বলেছি যে ডন্ট যখনই দেবো পুরো সেন্টেন্সে কোনো পরিবর্তন হয় না, শুধু একটা বিষয় মনে রাখতে হবে এখানে একটু স্মল লেটারের প্রয়োগ করতে হবে। স্মল লেটার প্রয়োগ প্লাস লাস্টে ফুল স্টপ উঠিয়ে দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। উই লিভড, স্টুডেন্ট তোমরা লক্ষ্য করো লিভড এটা কিন্তু পাস্ট টেন্স, কারণ এটি আছে লিভড। হি লিভড উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ক অন এ ফার্ম। স্টুডেন্ট তোমরা এখানে কী বলছো, এখানে দেখছো পাস্ট টেন্স, পাস্ট টেন্স হলে কী যাবে এখানে, থ্যাংক ইউ ভেরি মাচ, বুঝে ফেলেছো তোমরা, এই জন্য ডিডেন্ট কী যাবে, ডিডেন্ট। ডিডেন্ট যখনই দেবো ডু ডাজ ডিড যেখানে প্রেজেন্ট ফর্ম সেখানে ডিডেন্ট হি লিভ, didn't he live with his family
উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ক অন এ ফার্ম। লাস্টে কি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বিষয়টা বুঝলে কি, ডু ডাজ ডিড যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম সেখানে, এখানে ডিডেন্ট থাকার পরেও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম গেল। উই গট, আমরা জানি গেট কথাটির পাস্ট ফর্ম হচ্ছে গট, গেট গট গটেন। তাহলে গট পাস্ট টেন্স হওয়ার কারণে কী দেবো এখানে, ডিডেন্ট। ডিডেন্টের পর কি, গটের জন্য তো ডিডেন্ট, এবার বাদ বাকি লিখবো ডিডেন্ট উই গেট। কারণ কি, ডু নট, ডাজ নট, ডিড নট যেখানে প্রেজেন্ট ফর্ম সেখানে, তাহলে ডিডেন্ট উই গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ফর দ্য স্যাক্রিফাইস। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। স্টুডেন্ট লাস্টে দেখছে হি ইনহেরিটেড এ ভ্যাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার। হি ইনহেরিটেড এখানে তো অবশ্যই পাস্ট, সে তার বাবা এবং বোনের কাছ থেকে প্রচুর সম্পদ পেয়েছিল বা উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে। ইনহেরিটেড অর্থ উত্তরাধিকার সূত্রে কোনো কিছু পাওয়া। তাহলে এখানে যেহেতু পাস্ট কী দেবো, ডিডেন্ট। কী দেবো, ডিডেন্ট। ডিডেন্ট প্লাস হি, ডিডেন্ট হি ইনহেরিট, ইনহেরিট, didn't he inherit a vast property from his father and sister? Okay, তাহলে আমরা এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে বাক্যের মধ্যে মেন ভার্ব থাকলে, কোনো অক্সিলারি ভার্ব না থেকে মেন ভার্ব থাকলে সেই ক্ষেত্রে আমরা ডু নট, ডাজ নট এবং ডিড নট দিয়ে সেটাকে ইন্টিগ্রেটিভ করতে পারি। অর্থাৎ এখানে দেখছি দ্য বুকস অফ গ্রেট রাইটার্স, কন্টেন্ট মেন ভার্ব হওয়ার ফলে বাক্যের প্রথমে কী দিলাম, ডন্ট। কেন, কারণ এখানে একটা প্রেজেন্ট ফর্ম, যখন প্রেজেন্ট ফর্ম থাকবে তখন ডু নট হবে ডাজ নট। প্রেজেন্ট ফর্ম দুই ধরনের থাকে, একটা মূল ভার্ব এবং মূল ভার্বের সাথে এস বাই এস। যদি এস বাই এস থাকতো তাহলে ডাজন্ট দিতাম। ওকে, তাহলে ডন্ট দ্য বুকস অফ গ্রেট রাইটার কন্টেন, ডন্ট, ডাজেন্ট, ডিডেন্টের পরে সবসময় অলওয়েজ টাইম ভার্বের প্রেজেন্ট ফর্ম যাবে, এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। অবশ্যই কী হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রত্যেকটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আছে, প্রেজেন্ট ফর্ম। ওকে, প্রত্যেকটি কি আছে, প্রেজেন্ট ফর্ম। ওকে, নেক্সট আমরা নেক্সট স্টেপে যাই। স্টেপ 5, এভরিবডি, এভরিওয়ান বা অল যদি কোনো অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্ট হয় তবে, এভরিবডি, এভরিওয়ান বা অল যদি কোনো অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্ট হয় তবে ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার হবে হু ডাজ নট, হু ডু নট, হু ডিড নট। এখানে তিনটে বিষয় একটু লক্ষ্য রাখতে হবে। হু ডাজ নট কখন হবে, যখন এভরিবডি প্লাস প্রেজেন্ট টেন্স হবে। যেমন এই বাক্যে এভরিবডি নোজ, এই নোজ কথা কি, প্রেজেন্ট টেন্স। তাহলে এই ক্ষেত্রে আমরা কী দেবো, হু ডাজ নট, হু ডাজ নট বসাবো। তাহলে বসাই একটু দেখি একটু, হু ডাজ নট প্লাস ভার্বের 1 নম্বর রূপ। তাহলে এর ভার্ব ছিল কি, নোজ, নোজের 1 নম্বর রূপ কি, নোজের 1 নম্বর হচ্ছে নো। তাহলে হু ডাজ নট নো। কিছুক্ষণ আগে জানলাম ডু নট, ডাজ নট, ডিড নট যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম সেখানে, এর কারণে নো যাবে এখানে। তাহলে হু ডাজ নট নো, এরপরে পুরো বাক্য যা যেখানে ছিল জাস্ট কপি করে পেস্ট করতে হবে এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। নেক্সট আমরা দেখি এভরিওয়ান ওয়ান্টস, প্রত্যেকে চাই। তাহলে এটা তো প্রেজেন্ট টেন্স, তাহলে এখানেও একই সূত্র। তাহলে হু ডাজ নট প্লাস বাক্যাংশ, বাক্যাংশ কপি। এখানে হু ডাজ নট থাকার ফলে আমরা কিন্তু আর ওয়ান্টেড এসটা রাখতে পারবো না। হু ডাজ নট ওয়ান্ট টু বি সাকসেস ইন লাইফ, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। এখানে কি দেখছি, অল নো, এখানে কি দেওয়া আছে, নো। আচ্ছা, এখানে নো থাকার ফলে আমরা কিন্তু এস বাই এস নাই, তাহলে আমরা কি দেবো,
হু ডাজ নট দেবো না হু ডু নট দেবো না হু ডিড নট দেবো? এখানে ডিড কখন দেবো? যখন পাস্ট হবে তখন। এটা তো পাস্ট না, প্রেজেন্ট। তাহলে হু ডু নট, হু ডু নট, হু ডু নট নো, নো, হু ডু নট নো দেওয়ার পরে পুরা সেন্টেন্সের বাকি অংশ কপি করে দেব। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ হু ডু নট নো দ্য কনসিকুয়েন্স অফ সুনামি। সবাই সুনামির ফলাফলটা জানে। আচ্ছা, একটা বিষয় আরেকটু দেখাই। পাস্ট টেন্স থাকলে কী হবে? সাপোজ এই বাক্যটি এখানে দিয়ে আছে ওয়ান্টেড জায়গায় ওয়ান্টেড, অর্থাৎ এভরিওয়ান ওয়ান্টেড টু সাকসিড ইন লাইফ। সবাই জীবনে সফল হতে চেয়েছিল। তাহলে এই বাক্যে কী করবো? এই বাক্যে কি আমি ডাজ নট দেবো, হু ডু নট দেবো না হু ডিড নট দেবো? আমি তো পূর্বে বলেছি যখনই পাস্ট তখনই কী হবে? ডিড নট। তাহলে আমরা কি লিখবো? হু ডিড নট প্লাস এই বাক্যের এই অংশটা এখানে কপি। যেহেতু ডু নট, ডাজ নট, ডিড নটের পর প্রেজেন্ট ফর্ম যাবে, তাহলে ওয়ান্টেড কথাটা প্রেজেন্ট ফর্ম ওয়ান্ট। তাহলে হু ডিড নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। লাস্টে কী করবো? একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেবো। ওকে, আমরা নেক্সট স্টেপে যাই। নো বডি, নো ওয়ান, নান যদি কোনো অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্ট হয়, কি বললাম? নো বডি, নো ওয়ান, নো বডি, নান বা নো ওয়ান যদি কোনো অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্ট হয়, তবে ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার হবে হু প্লাস বাক্যাংশ। খুবই ইজি এবং মজার, হু প্লাস বাক্যাংশ। নো বডি, নো বডি, নো ওয়ান, নান, প্রত্যেকটি সেন্টেন্স জাস্ট আমি এই অংশটি বাদে নো বডি, নো বডি, নো ওয়ান, নান, জাস্ট এই অংশগুলোর জন্য আমি কী দেবো? এখানে জাস্ট হু দেব। কি দেব? হু। সূত্রে আছে কি আমাদের স্ট্রাকচার, মেন স্ট্রাকচার বা ফর্মুলা ছিল সেখানে হু প্লাস বাক্যাংশ। তাহলে বাক্যাংশ কি? লাভস দেম। ওকে, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন, কারণ প্রশ্নবোধক বাক্য মানে প্রশ্নবোধক চিহ্ন। এক্ষেত্রে নো বডি আছে, কি দেবো? হু প্লাস বাক্যাংশ আমার একটা দেখি, যা আছে তাই কপি পেস্ট এবং মজা। ওকে, এখানে নো ওয়ানের জন্য কি দেবো? হু প্লাস বাক্যাংশ ছিল কি? ক্যান স্ক্যাপ ডেথ। ওকে, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। এখানে কি দেবো? নো ওয়ান, নান, নো বডি, তার মানে এখানে হু দেবো প্লাস বাক্যাংশ কী ছিল? ওকে, কত সহজ, খুবই সহজ এবং মজাদার। তাহলে নো বডি, নো ওয়ান, নান থাকলে পরে কী দেবো? হু প্লাস বাক্যাংশ। এখানে নো বডি লাইকস ডিসঅনেস্ট ম্যান, তাহলে হু প্লাস হু লাইকস ডিসঅনেস্ট ম্যান। পরে ছিল নো ওয়ান ক্যান স্ক্যাপ ডেথ, হু ক্যান স্ক্যাপ ডেথ। তাহলে লেখা আছে নান মিন্স নো ওয়ান, নাই কেউ নাই মানে নাই, সহজ কথা। তাহলে হু মিন্স নো ওয়ান। ওকে, নেক্সট এবং সর্বশেষ আমাদের যে স্টেপটা ছিল সেটা হচ্ছে স্টেপ 7। কিছু কিছু ওয়ার্ড বাক্যের মধ্যে পরিবর্তনশীল বা পরিবর্তন হয়। যেমন কোনো অ্যাসার্টিভ বাক্যে যদি নেভার থাকে, আমাকে সেটাকে যদি ইন্টিগ্রেটিভ করতে চাই, তাহলে নেভারের পরিপ্রেক্ষিতে কী লিখবো? এভার। কোনো বাক্যে যদি নাথিং থাকে, আমরা যদি ইন্টিগ্রেটিভ করতে চাই সেখানে কী লিখবো? এনিথিং। কোনো বাক্যে যদি ম্যানি থাকে, আমরা সেখানে কী দিব? অ্যানি। ওকে, আমরা এখন প্র্যাকটিসের বিষয়টা বুঝি। দে নেভার স দ্য ম্যান, তারা লোকটিকে কখনো দেখেনি। দে নেভার স, তারা দেখেছিল না বা দেখিনি দ্য ম্যান, লোকটিকে। যেহেতু বাক্যে নেভার আছে, তাহলে নেভারের জন্য কী দেবো? এভার। ওকে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম বাক্যে কোথাও যদি নেভার থাকে তার জন্য কী দেবো? এভার। আমরা কিন্তু মূল আলোচনায় অলরেডি দেখে ফেলেছি যেখানে নেভার মানে এভার। ওকে, তাহলে দে নেভার স দ্য ম্যান। আমরা একটু পিছনে বিষয়টা একটু লক্ষ্য করি। আমরা যে আলোচনাটা করেছি সেখানে কিন্তু ছিল একটা বাক্যে একটা ভার্ব মানে সেটা মেন ভার্ব। আমরা কি দেখতে পাচ্ছি না এখানে স, এখানে মাত্র একটি ভার্ব আছে, সেটা কি? স। স মানে সি কথাটার পাস্ট ফর্ম। সি কথাটা কি? পাস্ট ফর্ম। ওকে, তাহলে দে নেভার স দ্য ম্যান, এই বাক্যে একটা ভার্ব আছে। তাহলে আমরা মেন ভার্বের রুলস অনুপাতে বাক্যের প্রথমে ডু নট, ডাজ নট, ডিড নট কি বসাতে পারি না? অবশ্যই বসাতে পারি। যেহেতু পাস্ট টেন্স ছিল, তাহলে বাক্যের প্রথমে কি গেল? ডিডেন্ট। ডিডেন্ট নট কেন গেল?
কারণ বাক্যটা হ্যাবোধক বাক্য। আমরা জানি একটা হ্যাবোধক অ্যাসার্টিভ বাক্যকে নেগেটিভ করতে না বোধক একটা হ্যাবোধক অ্যাসার্টিভ বাক্যকে ইন্টিগ্রেটিভ করতে হলে নটের সংক্ষিপ্ত রূপ এন কমা টি দেওয়া লাগে। তো সেই প্রেক্ষিতে আমরা কী করলাম, এন কমা টি বসালাম। আর যেহেতু এটা পাস্ট টেন্স ডিড তো বসে গেল, তাহলে ডিড প্লাস নট ডিডেন্ট সাবজেক্ট এই যে নেভারের জন্য সাবজেক্ট আবার কী দিলাম, এভার দিলাম। ডু ডাজ ডিড যেখানে প্রেজেন্ট ফর্ম সেখানে, তাহলে সি কথাটার প্রেজেন্ট ফর্ম কি সি। ডিডেন্ট দে এভার সি দ্য ম্যান। ওকে, ঠিক এখানেও নাথিং ইজ পসিবল ফর হিম, কোনো কিছু তার পক্ষে সম্ভব নয়। এই বাক্যে কিন্তু আমরা একটা ভার্ব লক্ষ্য করছি, সেটা কি ইজ অক্সিলারি ভার্ব, এবং বাক্যটি নাথিং নেগেটিভ শব্দ। এটা কি নেগেটিভ শব্দ। তাহলে আমরা এটাকে যদি ইন্টিগ্রেট করতে চাই, যেহেতু নেগেটিভ শব্দ, আমরা জানি নেগেটিভ শব্দে শুধু অক্সিলারি ভার্ব বাক্যের প্রথমে বসে, তাহলে এখানে কিন্তু শুধু অক্সিলারি ভার্ব কি বসলো, ইজ বসলো। তাহলে ইজ নাথিং আছে, তার কি দেবো, এনিথিং। তাহলে এই যে কিছুক্ষণ আগে আলোচনা করেছি, নাথিং থাকলে পরে আমরা কি দিই, এনিথিং। তাহলে নাথিং ইজ এনিথিং পসিবল ফর হিম, নাথিং ইকুয়াল টু এনিথিং, অবশ্যই মনে রাখতে হবে। তাহলে ইজ এনিথিং পসিবল ফর হিম। আমরা 3 নম্বর বাক্যে দেখতে পাচ্ছি, শি হ্যাজ নেভার সিন মি বিফোর, সে আমাকে পূর্বে কখনো দেখেনি। শি হ্যাজ নেভার সিন। আচ্ছা স্টুডেন্ট, বলো তো এখানে ভার্ব কয়টি, এই বাক্যে ভার্ব কয়টি? এই বাক্যে আমরা লক্ষ্য করছি হ্যাজ একটা ভার্ব এবং সিন একটা ভার্ব। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে শি হ্যাজ নেভার সিন মি বিফোর, এই বাক্যে যেহেতু 2টা ভার্ব আছে, তাহলে হ্যাজটা অক্সিলারি ভার্ব আর সিনটা মেন ভার্ব। ওকে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব যদি পাই বাক্যের প্রথমে দেবো। তাহলে এই বাক্যের প্রথমে কি গেল, হ্যাজ। তাহলে হ্যাজ এখানে নট দিলাম না কেন, কারণ নেভার মানে নেগেটিভ বাক্য, এটা নেগেটিভ বাক্য। তাহলে হ্যাজ প্লাস এই সেন্টেন্স যেহেতু হ্যাজ বাক্যের প্রথমে গেল, তাহলে বাকি থাকছে কি, শি নেভার সিন মি বিফোর। তাহলে নেভার থাকলে কি করি আমরা, কি করি, এভার করি। ওকে, তাহলে হ্যাজ শি এভার সিন মি বিফোর, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। জাস্ট অক্সিলারি ভার্বটাকে বাক্যের প্রথমে দেবো, দেওয়ার পরে তাহলে হ্যাজ প্রথমে গেল, এই বাক্যে হ্যাজ কোথায় গেল, এই শির আগে গেল। তারপর থাকছে কি শি, নেভার থাকলে এভার, সিন মি বিফোর। ওকে, তাহলে হ্যাজ শি এভার সিন মি বিফোর। আমরা সর্বশেষ আমাদের উদাহরণ ছিল দে হ্যাভ ম্যানি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে। স্টুডেন্ট লক্ষ্য করো তো, এখানে ম্যানি আছে। আমরা বলেছি যে ম্যানি থাকলে অবশ্যই আমরা কি প্রয়োগ করব, অ্যানি প্রয়োগ করব। কি প্রয়োগ করব, অ্যানি। আমরা দেখেছি এই যে এখানেও ম্যানি থাকলে পরে আমরা অলওয়েজ টাইম কী করব, অ্যানি দেব। তাহলে এই বাক্যে হ্যাভ কিন্তু মেন ভার্ব এখানে, কারণ আমরা হ্যাভের রুলসে দেখে এসেছি যে বাক্যে শুধু হ্যাভ থাকা মানে সেটা কিন্তু মেন ভার্ব। তাহলে বাক্যের প্রথম কী দেওয়া লাগবে, ডন্ট। কী দেওয়া লাগবে, ডন্ট। তাহলে ডন্ট দে হ্যাভ অ্যানি, ম্যানি জায়গায় কী দেবো, অ্যানি। তাহলে এই হ্যাভটা এখানেই থাকবে, কারণ যেহেতু মূল ভার্ব। বাক্যের প্রথমে এক্সট্রা একটা ভার্ব হবে, তার নাম হচ্ছে ডন্ট। তাহলে ডন্ট দে হ্যাভ অ্যানি ফ্রেন্ডস। ওকে স্টুডেন্ট, তোমরা যদি ভালো কিছু করতে চাও অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমাদের যে বোর্ড প্রশ্ন আছে, প্লাস তোমাদের গ্রামারের যে অংশগুলো আছে, টেক্সট বুকে যেগুলো আছে, তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো কিছু অবশ্যই করবে। আমি যতটুকু আলোচনা করেছি আমার শিক্ষকতা জীবনে, আমি এইগুলো কিন্তু বারবার স্টুডেন্টদেরকে শিখিয়েছি এবং এইগুলাই কিন্তু আমি পেয়েছি। আশা করি তোমরা প্র্যাকটিস করো, বোর্ড প্রশ্নগুলো দেখে যদি সমস্যা মনে হয়, কোনোটা যদি বুঝতে না পারো, অবশ্যই তোমাদের ক্লাস টিচারের সহায়তা নেবে ভালো কিছু করার জন্য। তোমরা ভালো কিছু করো, তোমরা উন্নতি করো, নিজের জীবন গঠন করো, সেই প্রত্যাশায় আজ আর নয়, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে। আর তোমরা যদি মনে করো যে আমার স্যারের ক্লাসটা ভালো লাগছে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি বাজিয়ে দিও। তাহলে কি হবে, পরবর্তীতে কখনো যদি আমি ভিডিও ছাড়ি, সবার আগে প্রায়োরিটি বেসিসে ভিত্তিতে তুমি আগে কিন্তু পাবা এবং এখান থেকে কিছুটা হলে উপকৃত হবা। তো সব ভালো থাকো, সুস্থ থাকো, সে প্রত্যাশায় আজকের মতো খুদা হাফেজ।